আমাকে যারা আজকে নতুন দেখছো তাদেরকে আমি ওয়েলকাম জানাই। আর রেগুলার বেসিসে যারা আমার ব্লগ ফলো করো তারা জানো এখানে আমি লাইফস্টাইল ব্লগিং, নানা রকম ট্রাভেল, কুকিং এবং ইন্টেরিয়র রিলেটেড ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি। আর আজকের ভিডিওটা হচ্ছে আমার লিভিং রুম এবং ড্রয়িং রুমে আমি কিভাবে ইন্টেরিয়র করেছি সেই নিয়েই আজকে আমার ভিডিওটা। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে এবং হেল্পফুল বলে মনে হয় তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দিও আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এই চ্যানেলে এরকম অনেক ডেকোরেশন ভিডিও এবং ইন্টেরিয়র রিলেটেড ভিডিও আসতেই থাকবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু মাই গ্রিন নেস্ট। আজকের ভিডিওতে ড্রয়িং রুম, লিভিং রুম এবং ফয়ের এরিয়ার ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব ইন্টেরিয়রে। সেই জন্য ভাবলাম দরজার বাইরে থেকেই তোমাদেরকে ভিডিওটা শুরু করা যায়। বাইরে অনেক রকম নয়েজ হয়তো পাবে, আমার কথা হয়তো একটু ইকো হবে। তার আগেই বলে দিই, এই হচ্ছে আমার মেইন ডোরের ডিজাইনিং। এখানে একটা ল্যামিনেশনই লাগানো আছে, বাট এটার মধ্যে কিন্তু একটু রাফটিং ব্যাপার আছে, একটু এমবস টাইপের করা এই হোয়াইটটাতে। আর এখানে একটা উডেন ফিনিশ দেওয়া আছে। আর এই উডেন ফিনিশ এবং হোয়াইটটা অ্যাজ পার বাস্তু কিন্তু আমি মেনটেন করে করেছি, কারণ আমার বাড়ি মোটামুটি আমি বাস্তু ফলো করেই করেছি। না, আমি কোনো বাস্তু স্পেশালিস্ট নই, বাট এইসব নিয়ে রিসার্চ করতে বা পড়াশোনা করতে আমার ভালো লাগে। সেই জন্য আমি আমার ড্রিম হাউসে বাস্তুটাকেই ফলো করেছি। ইস্ট সাইডে হোয়াইট এবং উডেনটাকে ফলো করতে হয়, তো দ্যাটস ওয়াই আমি আমার মেন ডোরটাকে হোয়াইট এবং উডেন কালারটাকে আমি ফলো করেছি। গ্রিন নেস্ট হচ্ছে আমার বাড়ির নাম, এটা আমরাই দিয়েছি। আমরা আমাদের এই ড্রিম হাউসের নামই গ্রিন নেস্ট দিয়েছি। এটাও কিন্তু বাস্তু ফলো করেই করা হয়েছে। তো চলো ভেতরে যাওয়া যাক। আর এইটা পুরোটা ওপরটা ল্যামিনেশন করা হয়েছে। আর এইখানে আমরা একটা ভিডিও কলিং ডোরবেল লাগিয়েছি, যার নোটিফিকেশন আমাদের মোবাইলে অল টাইম চলে আসে। আমাদের ঘরের সামনে কে এলো কে গেল সব কিছু ক্যাপচার করে এই ডোরবেলটা। এখনও আমার এখানে স্মার্ট লক লাগানো বাকি আছে, ডেকোরেশনের কাজ অনেকটাই বাকি। এটা আমার পুরনো বাড়ির শু ক্যাবিনেট। আমার কাছে প্রচুর শুজ আছে, রাখার জায়গা হয় না, তো আমি এখানে একটা আমার পুরনো বাড়ির শু ক্যাবিনেটটা আমি এখানে এনে রেখেছি। এর উপরেও ডেকোরেশন বাকি আছে, এক এক করে তোমাদের সাথে সবই শেয়ার করবো। আজকে শুধুমাত্র আমি ইন্টেরিয়ারে কি করেছি এবং তার কি বাজেট হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো ভেতরে আসা যায়। দরজার বাইরেটা যেমন ভাবে ল্যামিনেট করা আছে, দরজার পিছনটাও কিন্তু সেম ভাবে ল্যামিনেট করা। আর তোমরা আমার বেডরুম ট্যুরের অবশ্যই দেখেই নিয়েছো যে এই সেম ডিজাইনটা কিন্তু আমাদের বেডরুমের ডোরেও আর কি ফলো করা হয়েছে। আর আমরা সেম ডিজাইনই আমাদের সমস্ত ফ্রন্ট ডোরগুলোতে আমরা ইউজ করেছি। ব্যাক ডোরগুলো কিন্তু ঘরের থিম অনুযায়ী ফলো করা হয়েছে। তো এটা ভেতরে পড়ছে, সেই জন্য এইখানে এরকম ডিজাইন করা হয়েছে। ফ্ল্যাটে এন্ট্রি করার পরই আমার এখানে রয়েছে একটা হিউজ ক্যাবিনেট। হ্যাঁ, এটা ফয়ের এরিয়ার ক্যাবিনেট, দেখতেই পাচ্ছ, মানে রীতিমতো একজন শুতে পারে এতটাই বড়। আমার ফয়ের এরিয়াটাও বেশ অনেকটা বড়। দরজাটা না নর্মাল দরজার থেকে একটু সাইজে বড়, সেই জন্য এই পার্টটা আমরা অনেকটা জায়গা পেয়েছি। আর এই ক্যাবিনেটটার আমি যখন বানিয়েছি অন্যান্য ফার্নিচারের সাথে ম্যাচিং করে ওপরে উডেন ল্যামিনেট আর পুরোটা হোয়াইট ল্যামিনেট ইউজ করেছি। এখানে আমি দুটো ড্রয়ার ইউজ করেছি আর নিচে আমাদের শু ক্যাবিনেট করেছি, যেগুলো আমাদের পার্টি ওয়্যারের শুজ জেনারেলি থাকে সেগুলো আমরা রেখেছি। এই দিকটা তো আমরা শু ক্যাবিনেট হিসেবে ইউজ করি। আর এই দিকের ক্যাবিনেটে ওপরে কোনো ড্রয়ার দিইনি, কিন্তু ভেতর দিকে আমরা স্টোর করি আমাদের সিলিন্ডার। এইখান থেকে এটা একটা টিপস বলতে পারো, এখানে আমরা শুধু সিলিন্ডার নয়, এখানে আমাদের যে জিমের অ্যাক্সেসরিজ গুলো, ম্যাট, ডাম্বেল এগুলো থাকে সেগুলো রাখি। এবং ওপর দিকে আমি আমার গ্রসারি ব্যাগগুলো স্টোর করবো বলে একটা র্যাকও আমি এখানে বানিয়ে নিয়েছি। আর আমার কিচেন ট্যুরে তোমাদেরকে দেখিয়েছি কিচেন ঠিক এর উল্টো দিকেই, মানে এই দেওয়ালটার পিছন দিকেই হচ্ছে কিচেন। আমার কিচেনটার মধ্যে কিন্তু কোনো সিলিন্ডার রাখার জায়গা নেই, মানে আমি জায়গা রাখিনি। কারণ হচ্ছে জায়গা রাখলে অনেকটা জায়গা নষ্ট হয়, আর এই জায়গাটার মধ্যে আমি সিলিন্ডার দুটোকে স্টোর করেছি এবং এখান থেকে ডাইরেক্ট কানেকশন আমার কিচেনে চলে গেছে। একটা টিপসও শেয়ার করে দিলাম,
গ্যাস সিলিন্ডার সবসময় যে কিচেনেই রাখতে হবে তার কোনো মানে নেই, এরকম ফয়েল এরিয়ায় বা ইউটিলিটিতেও কিন্তু স্টোর করা যেতে পারে। তো যাই হোক, এই জায়গাটা আমি সুন্দরভাবে ল্যামিনেট করে নিয়েছি। এরকম টুকটাক নিকন্যাক জিনিস দিয়ে আমি ডেকোরেট করতে শুরুও করে দিয়েছি। আর এই ফয়েল এরিয়ায় এই ক্যাবিনেটটার উপরে যে ওয়ালটা লাগে আছে, এই ওয়ালটার উপর আমরা একটা গোল্ডেন এফেক্টে একটা ওয়ালপেপার কিন্তু ফিক্স করেছি। এখানে কোনো আর্টিফেক্টস আসা এখনো বাকি রয়েছে, সেজন্য আমি এখানে ম্যাচিং করে একটু গোল্ডেন টাচের এবং উডেন টাচের ফ্লাওয়ার ভাস দিয়ে একটু ডেকোরেট করার চেষ্টা করেছি। দেখেই বুঝতে পারছো ওয়ালপেপারটার উপরে কিন্তু একটু কাগজ কাগজ এবং তার মধ্যে একটু গোল্ডেন কালার দিয়ে আঁকিবুকি করা আছে। দেখতে কিন্তু খুব ভালো লাগছে। জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো, তবে সামনে দিয়ে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। ফয়েল এরিয়া থেকে ভেতরে আসার পরই আমার এখানে আর একটা ক্যাবিনেট আমি বানিয়েছি। এই ক্যাবিনেটের ওপর একটা স্পেশাল জিনিস থাকবে, সেটা আন্ডার প্রসেস আছে বলতে পারো। ওটা একটা বিগ জিনিস, ওটা আমার একটা ড্রিম ছিল, সেটা আমি বানাতে দিয়েছি। তো ওটা তৈরি হতে একটু সময় লাগবে, তো সেই জিনিসটা রাখবো বলে আমি এটা বানিয়েছি। আর এর ওপরটা আমি কোয়ার্স ইউজ করেছি। যে জিনিসটা আমি কিচেনে লাগিয়েছি সেই কোয়ার্সই আমি এখানে ইউজ করেছি। আমি কিচেন ডেকোরেশন বা কিচেন ইন্টেরিয়ারের মধ্যে কিন্তু আমি তোমাদের শেয়ার করেছিলাম যে আমি কোয়ার্সটা শুধু যে কিচেনে ইউজ করেছি তা নয়, আমার বাড়ির নানান জায়গায় ইউজ করেছি, তার মধ্যে এটা হচ্ছে আরেকটি জায়গা। আর এখানে আমি দুটো ড্রয়ার এবং নিচে একটি ক্যাবিনেটও রেখেছি। আর এই ক্যাবিনেটের ভেতর এখন প্রচুর ডেকোরেশনের জিনিসই রাখা আছে। আর এই ক্যাবিনেটের ঠিক ওপরে এখানে আমি একটা লুয়ার্স লাগিয়েছি। দেখো, লুয়ার্সের কালার লিমিটেড খুব কম, কিন্তু লুয়ার্স লাগালে খুব ভালো লাগে। কিন্তু আমি ক্যাটলগ খুঁজতে খুঁজতে একটা লুয়ার্স পেয়েছিলাম, কারণ আমি এখানে খুব সফট কালার ইউজ করতে চেয়েছি, কিন্তু সেম কালার বা সফট কালারে কোনো লুয়ার্স পাওয়া যায় না। লুয়ার্স জেনারেলি উডেন কালার বা লাইট একটা দুটো কালার আর হোয়াইট কালারে পাওয়া যায়। আমরা যে লুয়ার্সটা ইউজ করেছি, আমি যদি কোডটা পাই অবশ্যই স্ক্রিনে দিয়ে দেবো। এই লুয়ার্সটা হচ্ছে পেন্টেবল লুয়ার। এটা পেন্টেবল লুয়ার্স হওয়ার জন্য আমি আমার ঘরের থিমের সঙ্গে ম্যাচিং করে কালারও করতে পেরেছি। আর এইটা কিন্তু এশিয়ান পেন্টস কালারটা, যে পেন্ট আমরা ওয়ালে ইউজ করেছি, সেম কালার আমরা এখানেও ইউজ করেছি। তো এই জায়গাটা একটা নতুন লুক হয়ে গেছে। আর এই আইডিয়াটা কিন্তু বেরিয়েছে প্রান্তিকের মাথা থেকে, এইভাবে ডেকোরেট করেছি। তো চলো মুভ হওয়া যাক আমাদের লিভিং এরিয়াতে। লিভিং এরিয়ায় পিছনে ব্যাক ওয়ালে এই ডিজাইনটা এখন খুব চলছে, এটা ইউরোপিয়ান স্টাইল। এখানে বিডিং দিয়ে আমি জাস্ট দুটো বক্স করেছি। বেশি অনেকগুলো বক্স করলে কি হয়, দেওয়ালটা অনেক ছোট লাগে। আমি জাস্ট ওপাশ থেকে এই পাশে একটা বিডিং লাগিয়েছি এবং তার উপরে দুটো বক্স বিডিং আমি ইউজ করেছি। আর সেই সুন্দর লাইটগুলোকে আমি এখানে হ্যাং করে দিয়েছি। আর এই দেওয়ালটাকে যারাই সামনে থেকে দেখেছে তারা প্রত্যেকেই ভেবেছে যে পুরো দেওয়ালটা প্যানেলিং করা, বাট না, দেওয়ালটা একেবারেই প্যানেলিং করা নেই। এই বিডিং গুলো সিম্পল দেওয়ালেই বসানো রয়েছে ছোট পিন দিয়ে। আর এই জায়গাটুকু শুধুমাত্র এই জায়গাটা এই লুয়ার্সটা বসানোর জন্য একটা প্লাই ফিট করা হয়েছে, তার উপরে লুয়ার্সটা বসানো হয়েছে। পুরো ওয়াল কিন্তু আমি প্যানেলিং করাইনি। পুরো ওয়াল প্যানেলিং করলে কিন্তু খরচা অনেকটাই বেড়ে যায়। তো যাই হোক, এই সিম্পল ডিজাইন আমার খুব ভালো লেগেছে। এরপরে এখানে চলে আসছে আমার ব্যালকনি। আর এই ফ্ল্যাটে একটাই ব্যালকনি আছে। এই ব্যালকনিটা কিন্তু ভীষণ সুন্দর, আমি তোমাদেরকে পরে দিনের বেলা দেখাবো। এখন কিন্তু বেশ অনেকটা রাত হয়ে গেছে। আর এই হচ্ছে আমার টিভি ক্যাবিনেট। টিভি ক্যাবিনেটের এখানে টপ টু বটম আমি একটা শেলফ করেছি, এখানে কেবলমাত্র ডেকোরেটিভ আইটেম রাখবার জন্য। আর এই হচ্ছে আমাদের সোনি টিভি, যেটা 50 ইঞ্চিস টিভি। এই বাড়িতে আসার পরে আমরা এই টিভিটা কিনি। আর এই টিভিটারই ঠিক পিছন দিকে আমরা এই মার্বেল ফিনিশিং এর একটা সানমাইকা আমরা ইউজ করেছি। আর এইখানে একটা এরকম যেগুলো আর কি স্টাইলটা আমি ফলো করেছিলাম। তো এই টিভি ইউনিটটা কিন্তু আমি আমার ইন্টেরিয়ারকে বলে দিয়েছিলাম, কারণ আমার ড্রয়িং রুম এবং লিভিং রুম একসাথে অ্যাটাচ, মানে ছিল এল শেপের, কিন্তু যেহেতু আমি কিচেনটাকে ওপেন কিচেন বানিয়েছি, তোমরা যারা এখনো পর্যন্ত আমার কিচেন ট্যুর ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে নিও, আমি আই বাটনে দিয়ে দেবো। কিচেনটা যেহেতু আমি ওপেন কিচেন করে নিয়েছি, সেই জন্য তার সামনে আর ডাইনিং এরিয়াটা নেই, সেই জন্য ডাইনিংটাকেও আমার লিভিং এর সঙ্গে অ্যাটাচ করে নিতে হয়েছে। এই জন্য আমি এই টিভি ইউনিটটা দিয়ে ডাইনিং এবং লিভিং রুমকে আমি সেপারেট করেছি। আর এই টিভি ইউনিটটা টপ টু বটম হওয়ার জন্য বুঝতেই পারছো এর কতটা হাইট।
তো যাই হোক, এই টিভি ইউনিটটা কিন্তু ভীষণ সুন্দর। শুধুমাত্র টিভি ইউনিট নয়, এটা কিন্তু রুমের সেপারেশন হিসেবেও কিন্তু কাজ করছে। তো টিভি ইউনিটটা এন্ড করলেও এই জায়গাটা আমাদের অনেকটা ওপেন স্পেস থেকে যাচ্ছে। আর আমার পিছনেই দেখতে পাচ্ছ আমার ড্রিম কিচেন। অবশ্যই কিন্তু কিচেন ভিডিওটা অবশ্যই দেখে নিও। আর এই ড্রয়িং রুমেই কিন্তু আমি আমার এই ডাবল ডোরের ফ্রিজটা রেখেছি। দেখে মনে হয় ড্রয়িং রুমের সাথে, কিন্তু এখানে দাঁড়ালে মনে হয় কিচেনের সাথে। কিচেন আর ড্রয়িং রুমকে কানেক্ট করছে এই ডাবল ডোরের ফ্রিজটা। আর এই হিউজ টিভি ইউনিটের ঠিক উল্টো দিকে রয়েছে আমার সোফা। সোফাটা কিন্তু ইন্টেরিয়ারের থেকে নেওয়া নয়, সোফাটা আমরা আলাদা একটা দোকান থেকে কাস্টম মেড বানিয়েছি এই জায়গাটা অনুযায়ী। এটা 4 সিটার সোফা, বাট দেখতে লাগবে 2 সিটার। কারণ আমাদের সোফার দোকান থেকে এটা বলা হয়েছিল যে এই সিটটা যত বড় হবে দেখতে তত বেশি ভালো লাগবে, সেই জন্য আমরা দেখতে লাগছে 2 সিটার, বাট এটা কিন্তু আরামসে 4 জন কিন্তু কমফোর্টেবলি বসতে পারে। আর এই সোফাটা স্ট্রাকচারটা আমি একটা অন্য সোফা থেকে নিয়েছি, কালারটা আমি অন্য একটা সোফা থেকে নিয়েছি, আর মেটেরিয়ালটা আমি একটা অন্য সোফা থেকে পছন্দ করেছি। 3টে সোফা মিক্স করে আমি এই সোফাটা বানিয়েছি। আমার ঘরের মোটামুটি সবকিছু ভীষণই লাইট কালার, সেই জন্য ভাবলাম একটা জিনিস একটু ভাইব্রেন্ট থাকা, সেই জন্য আমি আমার সোফাটাকে ঠিক এরকম টার্কোয়াইজ কালারে চুজ করেছি। তোমরা নিশ্চয়ই আমার কিচেন ট্যুর ভিডিওটা এতক্ষণে দেখে নিয়েছো। আর কিচেন ট্যুর ভিডিওটার মধ্যে আমি বলেছিলাম এখানে আমি একটা ব্রেকফাস্ট কাউন্টার টেবিল বানিয়েছি। ব্রেকফাস্ট কাউন্টার টেবিল বানিয়েছি আর জায়গাটা নষ্ট হবে তাও আমি হতে দিইনি। আমি প্রথম থেকেই বলেছি ছোট ছোট জায়গাকেও আমি স্টোরেজের জন্য ইউজ করেছি। এই তলাতেও আমি কিন্তু একটা ক্যাবিনেট বানিয়ে নিয়েছি। দেখো এখানে কত কিছু স্টোর করতে পারি আমি, মানে এখানে ডবল ডোরে এবং এখানে একটা সিঙ্গেল ডোরে আমি ক্যাবিনেট বানিয়ে নিয়েছি। ক্যাবিনেটটা খুব বেশি ডেপথ না হলেও বেশ ভালো মতোই স্পেস আছে, যার মধ্যে আমি আমার আনইউজ জিনিসপত্রগুলো আরামসে স্টোর করতে পারি। সোফার ঠিক উল্টো দিকে এবং ফ্রিজের ঠিক পাশেই আমি এখানে একটা ক্রকারি ইউনিট বানিয়েছি। আর ক্রকারি ইউনিটের এখানেও আমি কিন্তু কোয়ার্টজ বসিয়েছি, দেখতেই পাচ্ছ, তার জন্য ভীষণ গ্লসি লাগছে। আর কিচেনে যে কাজেরিয়া টাইলসটা আমি ইউজ করেছিলাম সেই কাজেরিয়া টাইলসটা আমি ইউজ করেছি। আচ্ছা বলে দিই, কাজেরিয়া টাইলসের সাইজ কিন্তু এখান থেকে এই অবধি একটাই টাইলস লাগানো রয়েছে, মানে বুঝতেই পারছো টাইলসটার সাইজটা কতটা বড়, সেই জন্যই এই টাইলসগুলো এত বেশি এক্সপেন্সিভ হয়। তো এখানে আমি কোয়ার্টজ বসিয়েছি আর নিচে আমি এরকম অনেকগুলো ক্যাবিনেট করে নিয়েছি। দুটো এখানে ক্যাবিনেট রয়েছে আর এখানে ফ্রিজের গায়ে রয়েছে আমার ইউএস কানাডার অনেক স্মৃতি। এই ম্যাগনেটগুলো শুধু কালেক্ট করে আনা নয়, এই ম্যাগনেটগুলোর সাথে কিন্তু আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমি না যখনই ম্যাগনেট কিনেছি আমি কিন্তু কোনো ম্যাগনেটের প্রাইস ট্যাগটা তুলিনি, কারণ হচ্ছে দেখো এখানে $3 লেখা আছে। এটা কত সালে আমরা গেছিলাম, 2018-তে। 2018-তে আমরা $3 দিয়ে এটা কিনেছি, কিন্তু এগুলো এখন দেখে মনে হচ্ছে $3, $4। এগুলো একটা স্মৃতি, সেই জন্যই আমরা এগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখেছি। আর ইউএসএ-তে আমরা রিচমন্ড ভার্জিনিয়াতে থাকতাম, তো সেই জন্য সেখানকারও কিন্তু একটা ম্যাগনেট আমরা কালেক্ট করে রেখেছি। এই এতগুলো জায়গা আমরা ছোট্ট টুইটিকে নিয়ে কিন্তু ঘুরে বেরিয়েছি। এই ক্রকারি ইউনিটের পরেই চলে আসি আমাদের এখানে ডাইনিং এরিয়াতে। যখন আমাদের ইন্টেরিয়ারের কাজ চলছিল এই এরিয়াটা না সব থেকে আগে কমপ্লিট হয়েছিল। এই এরিয়াটা আমার বেশ ভালো লাগে। সমস্ত ডোরগুলোর ডিজাইন কিন্তু একই রকম। এটা আমাদের অফিস রুম, আর এটা আমাদের মাস্টার বেডরুম, এটা আমার প্রিন্সেস মানে টুইচির রুম, আর এইখানে রয়েছে বাথরুম। তো আমাদের সব ডোরের ডিজাইন কিন্তু একই রকম, বোঝা কিন্তু খুব মুশকিল কোন ডোরের ভেতরে কি আছে। আর এই এরিয়াটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া। আর ডাইনিং এরিয়াতে আমি 4 সিটিং ডাইনিং টেবিল রেখেছি, ইচ্ছা করলে 5 সিটিংও করা যায়, কারণ এখানে আমি দুটো চেয়ার রেখেছি। আর ওই দিকে আমি এখানে একটা বেঞ্চ টাইপের রেখেছি উইথ কুশন। পিছনে কিন্তু এরকম হেলান দেওয়ারও জায়গা আছে, বা এখানে কুশনিং এরও জায়গা আছে নিচে। তো এখানে দুজন আরামসে কিন্তু খুব কমফোর্টেবলি বসতে পারে। ডাইনিং এরিয়ায় যা যা জিনিস আছে সবই কিন্তু কাস্টম মেড, কারণ হচ্ছে এই জায়গাটা অনুযায়ী আমি সবকিছু সুন্দরভাবে বানিয়েছি। প্রথমে বলি এই চেয়ারটার কথা। এই চেয়ারটা সেগুন কাঠের চেয়ার আমি বানিয়েছি। আর এই স্পঞ্জটা আমি যেখানে সোফা কাভারিং বা সোফা কাভার বানানো হয় তাদের কাছ থেকে আমি এই
সার্কেল করে আমি এই সিটিং এরিয়াটা বানিয়েছি। এই চেয়ারটা ভীষণ কমফোর্টেবল, প্রান্তিক বলে যে এখানে যে কিন্তু মোটা লোকেরাও বসতে পারবে, মানে এতটা আমি মোটা হতে পারি আর কি, এটা তখন আমি ইউজ করতে পারবো। আর চেয়ারটা না ভীষণ কমফোর্টেবল, শুধু যে চেয়ারটা ডাইনিং টেবিলের চেয়ার হিসেবে যে ইউজ করতে হবে তা নয়, এটা আমি আমার লিভিং রুমেও রাখতে পারি অ্যাজ এ উইং চেয়ার হিসেবে। এখানে একটা কুশন রেখে দিলে খুব সুন্দর সোফার সাথেও কিন্তু ম্যাচিং হয়ে যায়। এই ডাইনিং টেবিলটা বানানোর জন্য দুটো লোক কাজ করেছে। প্রথমেই বলে দিই, আমাদের এই ইন্টেরিয়ার যে কাজ করেছে সে কিন্তু এই ডাইনিং টেবিলটা বানায়নি। ডাইনিং টেবিল আমি যারা ফার্নিচার বানায় অ্যাকচুয়ালি উডের কাজ করে তাদের কাছ থেকে বানিয়েছি, আর যারা পাথরের কাজ করে তাদের কাছ থেকে আমি এই টেবিল টপটা বানিয়েছি। আর এই ডিজাইনটা আমি পেয়েছি আরবান ল্যাডার থেকে। আরবান ল্যাডার যে অ্যাপ আছে সেই অ্যাপ থেকে আমি এই ডিজাইনটা পেয়েছি, এবং চেয়ারটা আমি পেয়েছি অ্যামাজন থেকে। অ্যামাজনেও কিন্তু এরকম চেয়ার অ্যাভেলেবেল আছে, বাট সেগুলো সেগুন কাঠের হবে না, তো সেই জন্য সেগুলো প্লাই দিয়ে বানানো, পিছনে সাপোর্ট দেওয়া। তো আমি চাইছিলাম একটু সেগুন কাঠের হোক, সেই জন্য আমি সেগুন কাঠের চেয়ার, এবং এই টেবিলের যে পায়াটা রয়েছে, বেসটা রয়েছে, এটাও কিন্তু সেগুন কাঠের। আর এর ওপরে যে পাথরটা ব্যবহার করা হয়েছে আমি তোমাদের ক্লোজ আপ একবার দেখাই। এই পাথরটা কতটা গ্লসি, এটা হচ্ছে ইটালিয়ান মার্বেল, আর এটা G7 বলা হয়। এটা ভীষণ গ্লসি এবং মেনটেনেন্স ফ্রি বলাই যেতে পারে, তবে হ্যাঁ বেশি স্ক্র্যাচ পড়ে যায় এরকম জিনিস এখানে না রাখলেই চলবে। দেখতে পাচ্ছ কতটা গ্লসি, এগুলো জাস্ট একটা ড্রাই ক্লথ দিয়ে মুছলেই কিন্তু এরকম কাঁচের মতন চকচক করে। আর এই টেবিলটার একটা প্লাস পয়েন্ট আছে, এর তলায় যদি আমি কোনো রকম লাইট ফিক্স করি সেই লাইটের এফেক্টটা এর ওপর দিয়ে দেখা যাবে। মানে এখানে অনেকেই দুটো লেয়ার করে এবং সেখানে লাইট ফিট করে যাতে টেবিলের ওপরে লাইট দেখা যায়, কিন্তু অ্যাজ পার বাস্তু টেবিলের তলায় কিন্তু লাইট লাগাতে নেই, তো সেই জন্য আমি সেটা লাগাইনি। কিন্তু এটা দেখে এইটা, এবং আমি যখন কোয়ার্স কিনতে যাই সেই দোকানে আমি এটা দেখতে পেয়েছিলাম, আমি দেখে জাস্ট এটা ফিদা হয়ে গেছিলাম। আমি বলেছিলাম আমার ডাইনিং টেবিল আমি এরকমই করব। তো আমি কোয়ার্স বা মার্বেলই সার্চ করছিলাম, বাট ওখানকার মার্বেলের শপ থেকে যেখানে কিনেছি আর কি, সেই শপের যে মহিলা ছিলেন তিনি আমাকে সাজেস্ট করেছেন এটা ডাইনিং টেবিলের জন্য একদম বেস্ট পারচেস হবে। তো বিশ্বাস করবে না, লাকে থাকলে যেটা হয় আর কি, ঠিক এইটুকুই একটা পার্ট আমার জন্যই যেন পড়েছিল, নাহলে এটাও কিন্তু অনেক বড়, মানে কোয়ার্সের যেরকম সাইজ হয় সেরকম সাইজেরই পাওয়া যায়। আর অত বড় কিনলে আমার পুরো ওয়েস্ট হয়ে যেত, মানে আমি ডাইনিং টেবিলটা বিশাল বড় বানাতে পারতাম না। অতখানি পাথর নিয়ে আমি করবোটা কি, কারণ হচ্ছে এই পাথরটাও কিন্তু বেশ এক্সপেন্সিভ। তো আমার জন্য যেন একটা ছোট্ট টুকরো পড়েছিল, আর এটা হওয়ার পরও আর একটু টুকরো আমার কাছে আছে, কারণ ডিজাইনটা আনবার জন্য তো একটু ছোট করতেই হয়েছে। তো সেটা দিয়েও কিন্তু আমি অনেক DIY জিনিস বানাবো, তোমাদের সাথে শেয়ার করব। আর এটা আমাদের জন্যই যেন শপে পড়েছিল, হট করে নজর গেল আর আমরা এটাকে পারচেস করে নিলাম। ভীষণ সুন্দর দেখতে আর গ্লসি। এটার উপর বিশ্বাস করো কোনো রকম রানার বা টেবিল ক্লথ পাততে আমার অন্তত ইচ্ছা করে না। ডাইনিং টেবিলের জন্য 2 সিটিং এর জন্য যে বেঞ্চগুলো ব্যবহার করা হয় সেগুলো জেনারেলি বসার জন্যই শুধুমাত্র ব্যবহার হয়, কিন্তু আমি তো শুধু বসার জন্য ব্যবহার করবো না, আমার তো এখানে ডিজাইনিং মাথায় ঘোরে। তো সেই জন্য আমি নিচে এখানে দুটো স্টোরেজও করে নিয়েছি। আর স্টোরেজটা কিন্তু আমি অ্যাজ এ ড্রয়ার হিসেবে ইউজ করেছি। আমি যদি এটাকে পাল্লা করতাম তাহলে আমাকে এটা ইউজ করবার জন্য ডাইনিং টেবিলের তলায় ঢুকে ইউজ করতে হতো, আর এখন আমি ড্রয়ার করেছি বলে জাস্ট একটা হালকা করে পুল করে নিলেই দেখো আমি ড্রয়ারের ভেতরটা পুরোভাবে ইউজ করতে পারি। আর এখানে আমার সমস্ত ডাবল বেডশিটের কভারগুলো ধরে গেছে, এবং ওই দিকে ড্রয়ারটাতে আমার সমস্ত কুশনিং এর কভারগুলো ধরে গেছে। তো আমি একদম এই ভেতরটাকেও কিন্তু সুন্দরভাবে ইউজ করতে পারি। ছোট বাড়িতে এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু ইউজ করলে ঘরটা অনেক বেশি অর্গানাইজ এবং টিপটপ থাকে। আমার পুরো ফ্ল্যাটের ফল সিলিং এর স্টাইল কিন্তু একই রকম, দেখতেই পাচ্ছ। জাস্ট কয়েকটা স্পট লাইট লাগানো হয়েছে, স্পট লাইট গুলো সব হোয়াইট কালারের, এবং এগুলো যে প্রোফাইল লাইট লাগানো হয়েছে সেই প্রোফাইল লাইট গুলো ওয়ার্ম কালারের লাগানো হয়েছে। আর আমার এখানে স্লিক এবং খুব ছোট্ট একটা স্যান্ডিলিয়ার লাগিয়েছি, এটাতে কিন্তু 3 কালার চেঞ্জ করা যায়, একটা ওয়ার্ম, একটা হোয়াইট এবং একটা ইয়েলো। আমার পুরো ফ্ল্যাটে একই রকম ভাবে ফল সিলিং করেছি, এবং ফল সিলিংটা এমন ভাবে করেছি দেখে কেউ বুঝতেই পারে না এটা ফল সিলিং করা হয়েছে, কারণ ফল সিলিং করলে ঘরের হাইটটা অনেকটা শর্ট হয়ে যায়, কিন্তু এই স্টাইলে যদি ফল সিলিং করা হয় তাহলে কিন্তু হাইটটা শর্ট হয় না,
বাট ওপর থেকে লাইটটা আমরা পাই, সেই জন্যই ফল সিলিং লোকে আজকাল করে। দেওয়ালে লাইট হলে শুধুমাত্র সেই দেওয়ালটা এবং অপোজিট ওয়ালটাই আলোকিত হয়, কিন্তু ফল সিলিং করলে পুরো ঘরটাই একটা ছোট্ট লাইটের জন্য অনেক বেশি আলো হয়ে যায়। এবার আসি মূল কথায়, যে ডাইনিং টেবিল এবং ডাইনিং এরিয়া লিভিং এরিয়াতে টোটাল কত খরচা হয়েছে। এই হচ্ছে আমার খরচার লিস্ট। সেই লিস্টটা দেখে আমি তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্টেই বলি মেইন ডোরের কথা। মেইন ডোরে বোথ সাইড প্যানেলিং হয়েছে এবং বাইরে আউটারে যে একটা হিউজ প্যানেলিং হয়েছে, সেই জন্য এটার জন্য আমার কাছ থেকে চার্জ করেছে 18,000 এর মতন সবকিছু নিয়ে। তবে হ্যাঁ, ইন্টেরিয়ার কিন্তু আমাকে ভিডিও ক্যামেরার যে কলিং বেল বা নেম প্লেট এগুলো কিন্তু দেয়নি, ওগুলো আমি নিজের থেকে পারচেস করে লাগিয়েছি। আর এবার বলি আমার যে বাকি ডোরগুলো রয়েছে বাথরুম বেডরুমসে এবং বোথ সাইড প্যানেলিং এর জন্য পার ডোর 10,000 করে নিয়েছে। এটা বাইরে দেখবে ডোরের চারপাশেও একটা প্যানেলিং আছে, সেই জন্য এটা পুরোটা নিয়ে আর কি 10,000 করে নিয়েছে। এরপর বলি আমার এই ব্যাক ওয়ালে কতটা খরচা হয়েছে। এই বিডিং গুলো বসাতে এবং এই প্যানেলিংটা করতে টোটাল আমার কাছে 7,000 নিয়েছে। আর এটা নিয়েছে 4,000, আর ওটা যেহেতু আমরা পরে করেছি ওটার জন্য 3,000 এর মতন নিয়েছে। আর হ্যাঁ, এই যে প্যানেলিংটা করা হয়েছে, মানে এই বিডিংটা যে বসানো হয়েছে, এটা শুধু আমার সোফা ওয়ালের পিছনে নয়, আমার কিন্তু ফয়ের এরিয়াতেও শু ক্যাবিনেটের ওপরেও কিন্তু একটা লাগানো হয়েছে। তো সেটা নিয়েই ওরা চার্জটা করেছে। আর ঠিক এন্ট্রেন্সের উল্টো দিকে যে একটা বিগ ক্যাবিনেট বানানো হয়েছে শু ক্যাবিনেট এবং সিলিন্ডার রাখবার জন্য, তো সেই ক্যাবিনেটটার জন্য আমার কাছে চার্জ করেছে 20,000 এর মতন। আর এই যে ক্যাবিনেটটা বানানো হয়েছে আমার স্পেশাল জিনিসের জন্য, সেটা ডেকোরেশন ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। এই ক্যাবিনেটটা বানানোর জন্য আমার কাছে 9,000 চার্জ করে এবং এই ক্যাবিনেটটার ওপরে যে পাথরটা বসানো হয়েছে, কিচেনে পাথর বসানো হয়েছে এবং ডাইনিং টেবিলের পাথর এবং আমার ক্রকারি ইউনিটে যে পাথরটা বসানো হয়েছে, সবকিছু চার্জ কিন্তু 20,000 নিয়েছে। সেটা আমি কিচেন ট্যুর যে ভিডিওটা রয়েছে তার মধ্যেই তোমাদেরকে শেয়ার করেছি। একজনই করেছে, সব কাজ একসাথে করেছে বলে তার চার্জটাও একসাথেই হয়েছে। তো এরকম চার্জ আমার কাছ থেকে নিয়েছে এই ক্যাবিনেটটা বানানোর জন্য। তারপর আসি সোফায়। আর এই সোফাটা যেহেতু আমি কাস্টম বানিয়েছি, এটা 4 সিটার আছে, আর 4 সিটারে পার সিটিং 11,000 করে নিয়েছে। এবার তোমরা হিসেব করে নাও, সোফাটা কিন্তু ভীষণ কমফোর্টেবল। এরপর আসি টিভি ইউনিটে। এটা শুধু আমাদের টিভি ইউনিট না, আমি আগেই বলেছি এটা আমাদের রুমের একটা পার্টিশনও ক্রিয়েট করেছে। শুধু টিভি ইউনিট হলে এই চার্জটা একটু কম লাগে, কারণ হচ্ছে টিভি ইউনিট ওয়ালে যদি ফিক্সড হয়ে যায় তার চার্জ অনেকটাই কম হয়ে যায়, কিন্তু পার্টিশন ক্রিয়েট করলে সেটাকে অনেক বেশি মজবুত করতে হয়। এবং এটা ওপরে সিলিং এ এবং ফ্লোরের সাথে অ্যাটাচ করা আছে। এই পুরো টিভি ইউনিটটা করতে আমার কাছে 60,000 চার্জ করেছে, কারণ এটা বেশ মজবুত, এটার উপর রীতিমতো বসা যাবে এবং শুয়ে পড়তেও পারবে, এতটাই মজবুত, মানে পুরো একটা বেডের মতন তৈরি হয়ে গেছে। আর টিভি ইউনিটের নিচে দেখেছো 4টে ড্রয়ার আছে, প্লাস একটা ওপেন স্পেসও আছে, যেখানে আমি সেট টপ বক্স টাইপের মতন কিছু জিনিস আমি ওখানে রাখতে পারবো। আর পুরো প্যানেলিং করা, তো পুরো। আর আমার টিভিতে কিন্তু কোনো তার তুমি দেখতে পাবে না, কারণ ভেতরে একটা মোটা পাইপ দেওয়া আছে যেটা ওয়ালের সঙ্গে কানেক্ট করা আছে। সমস্ত টিভি রিলেটেড তার ওই ভেতর দিয়ে এসেছে। এবার ধরো আমি কোনো মিউজিক সিস্টেম বা এক্সট্রা কিছু বক্স বা সেট টপ বক্স বসাতে চাইছি, সব কিন্তু ওই টিভির পিছনের একটা হোল করা আছে, সেইখান দিয়ে কিন্তু আরামসে বেরিয়ে আসবে। তার ফলে আমার এই বাইরে যে তারগুলো ঝোলে, তো সেগুলো দেখা যাবে না কোনোদিনই। তো সেইভাবেই আমি প্ল্যান করে এই ইউনিটটা বানিয়েছি এবং এই ইউনিটটা আমি নিজে হাতে ড্র করে আমার ইন্টেরিয়ারের যে 3D ডিজাইনার ছিল তাকে আমি দেখিয়ে দিয়েছিলাম। তো ঠিক সেইভাবেই বানিয়েছে, যেভাবে আমি চোখ বন্ধ করলে দেখতে পেতাম আমার টিভি ইউনিটটা এরকম হবে, ঠিক এইভাবে বলতে পারো আমার ডাইনিং এ একদম রাজ করছে এই টিভি ইউনিটটা। আর এই যে আমার কিচেনে যে ব্রেকফাস্ট কাউন্টারটা রয়েছে, এই যে একটা প্যানেলিং করা হয়েছে ওপরের থেকে নিচে, প্লাস এই যে নিচে একটা ক্যাবিনেট করা হয়েছে, এই পুরোটার জন্য 4,000 চার্জ করেছে। তো প্রথমে ওরা এটা সলিড করে দিচ্ছিল, তো যেদিনকে সলিড, এটা আমার 3D ডিজাইনে না এটা করা ছিল না, তো যেদিনকে এটা বানাচ্ছিল তখন আমি এখানে প্রেজেন্ট ছিলাম। তখন প্রচন্ড গরম চলছে কলকাতাতে, প্রায় 40 ডিগ্রি, ফ্যান নেই, তাও আমি গরমের মধ্যে এসে এখানে কাজ দেখিয়েছি। তখন আমি এসে বললাম এখানে একটা স্টোরেজ বের করে দাও ভাই, তাহলে বেশ সুবিধা হয়। তো এই বাড়িটা করবার জন্য প্রচুর বুদ্ধি তো খাটিয়েছি,
প্রচুর পরিশ্রম। আর তারপর কানাডার মতন জায়গা থেকে এসে মানে -40 ডিগ্রি টেম্পারেচার থেকে এসে কলকাতা +40 তে বাইরে বেরোনোটাই একটা বিশাল ব্যাপার। আমার তো মনে হতো বেরোলেই স্ট্রোক হয়ে যাবে এরকম ব্যাপার। তো সেইখানে ওই গরমের মধ্যে এসে আর তখন যা ধুলো ছিল বাপরে বাপ। তো যাই হোক, অনেক পরিশ্রম করেছি এই বাড়িটার এইটুকু দাঁড় করাতে। এখনো অনেক কিছু বাকি আছে, স্বপ্ন ধীরে ধীরে দেখেছি, সাজাবো ধীরে ধীরে। আশা করছি তোমরা আমার পাশে থাকবে। কিচেন ট্যুর ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম আমি কোয়ার্টজ 80,000 এ কিনেছিলাম, ওর সাথে কিন্তু এই পাথরটাও অ্যাটাচ ছিল। এই পাথরটা স্পেসিফিক্যালি এটার দাম নিয়েছিল 10,000 এর মতো। সবকিছু মিলিয়ে 80,000 আমরা ওখানে পেমেন্ট করেছিলাম। তো এই পাথরটা কিন্তু আরো বড় ছিল, যেটা আমি আগেই বলেছি। আর এই লেগটা বানানোর জন্য আমাদের কাছে চার্জ করেছে 10,000 এর মতো। আর এই চেয়ারগুলো বানানোর জন্য আমাদের কাছে নিয়েছে 7,000 এর মতন। আর এই চেয়ারের যে কুশনিং গুলো রয়েছে, সেই এই কুশনিং দুটো আর ওর কুশনিংটা, এটার জন্য চার্জ করেছে আমাদের কাছে 6,000 এর মতন। আর এই যে সিটিং এরিয়াটা, এটা বানানোর জন্য আমাদের কাছে চার্জ করেছে 5,000 এর মতন। তো সব মিলিয়ে এখান থেকে ওখান থেকে ডিজাইন নিয়ে এক জায়গায় কম্বাইন করে আমার এই ডাইনিং টেবিল রেডি হয়েছে। আর আমার এই যে ক্রকারি ইউনিটটা রয়েছে, যে আর এখানে কোয়ার্টজ বসানো রয়েছে, কোয়ার্টজের দামটা আমি ছেড়ে দিলাম কারণ এটা কিচেনের সাথেই এসেছে। এই ক্রকারি ইউনিটটা বানানোর জন্য এই নিচের ক্যাবিনেট এবং আমার এই মাথার উপরে যে ক্যাবিনেটটা রয়েছে, এইটা গ্লাস শাটার আমি ডোর করে দিয়েছি, এই যে এটা। আর একটু একটু করে ক্রকারি এনে আমি সাজানোর চেষ্টা করছি আর কি, একসাথে তো সবকিছু হয় না। তো এইগুলো পুরোটা মিলে আমার চার্জ করেছে 20,000 এর মতো। তো এই পুরো সেটটা আমার 20,000 এ রেডি হয়ে গেছে। এছাড়া এই ফ্ল্যাটে এই ড্রয়িং রুম এবং লিভিং রুমে যে লাইটের কাজ আছে, সেটা তো ফুল ফ্ল্যাটে একসাথে লাইটের কাজ হয়েছে। এরকম তো একটা একটা করে গুনে বলা সম্ভব না এখানে কটা লাইট লাগানো হচ্ছে, কত প্রাইস। তো লাস্ট ট্যুর আমার টুইটি রুম এবং আমার ঠাকুর ঘরের যে মানে যেটা অফিস রুম বা গেস্ট রুম আছে, তা এই দুটো ট্যুর হয়ে যায়। তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার পুরো ফ্ল্যাটে লাইট ফিক্সিং এর জন্য কত টাকা লাইট কিনেছি। এটা ঠিক কথাই যে লাইট আমি কিনে দিয়েছি, ফিক্সিং কিন্তু আমার ইন্টেরিয়রে করে দিয়েছে। এই ড্রয়িং রুম এবং লিভিং রুম ট্যুর কেমন লেগেছে তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার খুব ভালো লাগবে, তোমাদের একটা লাইক আমার কিন্তু অনেক বেশি ইন্সপায়ার করে এই ভিডিও বানাতে। আর প্রত্যেক দিন যখন এক এক করে বন্ধু আমার পরিবারে অ্যাড হয়, আমি কিন্তু মনে মনে প্রত্যেকটা বন্ধুকে কিন্তু থ্যাংক ইউ জানাই। সত্যি কথা বললাম আমি একদম, যে প্রত্যেক দিন আমি যখন একবার করে রিফ্রেশ করি, দেখি 3 জন অ্যাড হয়েছে, 6 জন অ্যাড হয়েছে, 10 জন অ্যাড হয়েছে। প্রত্যেকজনকে আমি বলি থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সাবস্ক্রাইব করতে কোনো চার্জ লাগে না, তোমরা ভিডিও দেখে চলে যাও, বাট সাবস্ক্রাইব করো না কেন? সাবস্ক্রাইব ইজ ফ্রি। তো দেখা করছি নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। আর হ্যাঁ, ক্রিসমাস তো চলে এলো, আর এই রুমটাকে এবার আমি ডেকোরেট করব ক্রিসমাস থিমে। তার জন্য কিন্তু আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর স্টে কানেক্টেড। বাই।